স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই, গত 15 বছরের সরকারের কাছ থেকে আগামী যে সরকারটি আসছে তার আসলে কি শিখবার আছে? একদম, যদি থ্যাংক ইউ আরেকবার। যে প্রথমত গত 15 বছরে আমরা দেখেছি কি, যে আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল, যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশটা বিনির্মাণের ক্ষেত্রে প্রধানতম যে কতগুলো অন্তরায় তৈরি হয়ে গিয়েছিল। একটা হচ্ছে যে জনগণের প্রতিনিধিত্ব, অর্থাৎ যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেই নির্বাচনগুলো বেশিরভাগ সময় গ্রহণযোগ্য ছিল না, এটা নিরপেক্ষ ছিল না, অংশগ্রহণমূলক ছিল না। অর্থাৎ জনগণের অংশীদারিত্ব সরকার তৈরিতে থাকতে পারেনি। এটা হচ্ছে প্রথম একটা দুর্বলতা, যেটা থেকে আমাদেরকে শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সরকার এটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। অর্থাৎ আমরা দেখেছি আইন সবার জন্য একই রকম ভাবে কাজ করেনি। আমরা দেখেছি যে যারা টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের জন্য এক রকমের আইন, আর সাধারণ একজন শ্রমজীবী পেশাজীবী মানুষ, তার জন্য এক রকমের আইন। অর্থাৎ আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি এটা পার্থক্য তৈরি ছিল, যেটা আইনের শাসনের সম্পূর্ণ রকম পরিপন্থী। আমরা দেখেছি যে মানুষের মত প্রকাশের অধিকার, সেটা আমরা প্রথমে দেখলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে আমরা দেখলাম সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেগুলো দিয়ে মানুষের মত প্রকাশের অধিকারগুলোকে নির্মমভাবে দমন করা হয়েছে। এবং একই সাথে আপনি দেখেন যে মানুষের যে অর্থনৈতিক বা তার যে সৃজনশীলতা বিকাশের সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো বিকাশের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে সুষ্ঠু প্রতিযোগিতা নেই। অর্থাৎ আপনি চাইলেই বাংলাদেশে একটা সুন্দর ব্যবসা শুরু করতে পারেন না, কারণ এখানে কতগুলো সিন্ডিকেট আছে, কতগুলো অর্থনৈতিক গোষ্ঠী রয়েছে যারা সরকারি সাহায্য এবং পৃষ্ঠপোষকতা নিয়ে ব্যবসা করছে, সেই ব্যবসাটা সুষম প্রতিযোগিতামূলক হচ্ছে না। এবং আমাদের এই তরুণদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ একদম প্রায় সেই 2010 থেকে যদি বলি, এটা আস্তে 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 ক্ষমতাসীন ক্ষমতাসীনদের যে ছাত্র সংগঠন, তাদের দ্বারা নির্যাতিত হতে হতে সাধারণ ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, শিক্ষকরা, তাদের মত প্রকাশ, শিক্ষার পরিবেশ, এগুলো ভয়ঙ্করভাবে ভুলুণ্ঠিত হয়েছে। এই শিক্ষার্থীদের যে মূল দাবি, কোটার দাবি, অর্থাৎ তাদের জন্য যে তাদের যে এমপ্লয়মেন্টের যে সুযোগ, সেটা সরকারি খাতে এবং বেসরকারি খাতে সরকার যথেষ্ট রকমের মনোযোগ দেয়নি। তাহলে আমি যদি মোটা দাগে এই জায়গাগুলোকেও দেখি, এবং একটা কথা অবশ্যই বলতে হবে যে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, জাতিসত্তাগুলো আছে, আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীগুলো আছে, তাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রয়োজনীয় নীতি, সাপোর্ট এবং সহযোগিতাগুলো করা হয়নি। তো এটা যদি আমি মোটা দাগে ধরি, তাহলে আমার আগামী সরকার যেটা চাই, সেটা সরকার প্রথমত হচ্ছে আমার মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, একটা অসাম্প্রদায়িক, একটা সাম্য, একটা ন্যায় বিচার এবং আইনের শাসন, গণতান্ত্রিক যে সমাজ, সেই সমাজটা আমার বিনির্মাণ করতে হবে। সেখানে অবশ্যই জনগণের অংশীদারিত্ব থাকতে হবে, তার সরকার গঠনের ক্ষেত্রে অবশ্যই তাদের স্বচ্ছ হতে হবে, জনগণের কাছে তার দায়বদ্ধ থাকতে হবে, এবং সেটা জনমুখী উন্নয়ন নীতি নেবে। এরকম কেবলমাত্র অবকাঠামোর নীতি না, অবকাঠামো উন্নয়ন না, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক একটা যে উন্নয়ন নীতি গ্রহণ করতে হবে। এবং অবশ্যই আমার শ্রমজীবী পেশাজীবী মানুষকে যেন আমরা সেখানে অন্তর্ভুক্ত করতে পারি, প্রান্তিক জনগোষ্ঠীগুলোকে যেন আমরা উঠিয়ে নিয়ে আসতে পারি। সেটার জন্য প্রয়োজনে আমাদেরকে, যেটাকে আমরা বলছি যে পজিটিভ ডিসক্রিমিনেশন, অর্থাৎ তাদের জন্য বিশেষ বন্দোবস্ত করে এই জনগোষ্ঠীগুলোকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এবং অবশ্যই আমার যে তরুণ সম্প্রদায়, যে শিক্ষার্থী, তাদের যে ভবিষ্যৎ, তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষাটা আছে, সেটাকে ধরার জন্য প্রযুক্তি, বিজ্ঞান মনস্ক শিক্ষা, অসাম্প্রদায়িক শিক্ষা এবং তাদেরকে রাষ্ট্র পরিচালনায় সুযোগ তৈরি করে দেওয়ার জন্য যে পরিবেশ এবং যে পদ্ধতিগত, কাঠামোগত যে পদ্ধতির পরিবর্তন, যেটা আমরা বলছি যে একটা নতুন ধরনের সংবিধান দরকার, যেটা আমাদের আগের সংবিধানে আসলে সেই সুযোগগুলো ছিল না। এই নতুন সংবিধানে আমরা এই তরুণদেরকে অংশীদারিত্ব নিশ্চিত করতে চাই, জনগণের, সাধারণ মানুষের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। জি জি স্যার, ধন্যবাদ। জি।